আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকব, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক না। আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক। সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। সেটা হচ্ছে বিশেষ বিশেষ সাংসদ বিরোধীদের, তাদেরকে আপনি ডাকবেন। এই বিশেষের টাইপ যদি বলেন যে মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দুয়েই আসতে পারবে না, সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। কি বিষয় মিটিং হলো? উন্নয়ন নিয়েই আলোচনা হলো। ভাষা বিধানসভার এলাকার উন্নয়ন নিয়েই আলোচনা হয়েছে। দিদি, দলের সঙ্গে কথা বলেই কি এখানে অংশগ্রহণ করে আপনাদের? প্রশাসনিক মিটিং হয়েছে, আমরা এসছি প্রশাসনিক মিটিং। বিগত 15 বছরে দেখা যায়নি, কেমন লাগছে বিরোধীরা সঙ্গে থাকার পরে এই মিটিংটা? দিদি, তাহলে কি বিরোধীরা স্বাধীনতা পেল দিদি? 15 বছর পর স্বাধীনতা পেল দিদি বিরোধীরা? দিদি এর আগে তো কোনো বিরোধীদের জায়গা পেত না, এবছর পাওয়া গিয়েছে। দর্শক দেখলেন, আমি যে কি ব্যাখ্যা দেব, কোন দিক থেকে ব্যাখ্যাটা দেব সেটাই বুঝে উঠতে পারছি না। হচ্ছেটা কি? শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী আজকে কল্যাণীতে একটি প্রশাসনিক বৈঠক ডাকেন, যেখানে 3টি জেলা হুগলি, নদিয়া এবং উত্তর 24 পরগনার যারা এমএলএ আছেন তাদেরকে ডাকা হয়, এবং বিশেষ এমপি বারাসাত কাকলি ঘোষ দস্তিদার তাকেও আমন্ত্রণ করা হয়, তিনিও আসেন। আর এমএলএ বলতে 6 জন আসেন। খুব বেশি এমএলএ নেই এই সব জেলাতে, তবে তাদের মধ্যে 6 জন আজকে আসেন এবং তাদের কথা বলতেও দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ওনারা সব এসছিলেন। কিন্তু দর্শক, ব্যাপারটা কি হচ্ছে? ডাকাটা ঠিক হচ্ছে বা ওনাদের আশাটা ঠিক হচ্ছে? ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বিশেষ করে পলিটিক্যাল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দর্শক? দেখুন, আমি একটা বক্তব্য শুনছিলাম কুণাল ঘোষের, উনি একটা রিয়াকশান দিয়েছেন। তো তাতে যেটুকু বুঝলাম, ইনাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে যে দল কি বলেছে, দেখুন ইনারা কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না। ওই যে প্রশ্ন সেটাকে এড়িয়ে যাচ্ছেন। আর একটা কথা, এখানে তো মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, আর একটা বৈঠক হয়েছে উত্তরবঙ্গে। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক বৈঠকটা ডেকেছিলেন। তো সেখানেও যারা ওই জেলাগুলোতে যারা আছেন বিরোধী, তাদেরকেও বলা হয়, এবং তাদের মধ্যে 15 জন এসছিলেন। 15 জন টিএমসি এমএলএ 15 জন বৈঠকে জয়েন করেন। এখানে 6, ওখানে 15, সব মিলিয়ে 21। সেখানেও আমি দেখছিলাম অনেক সাংবাদিক প্রশ্ন করছিলেন টিএমসির এমএলএদেরকে যে আপনি বা আপনারা যে এসছেন, দল কি বলেছে। যখনই দলের প্রশ্ন তোলা হচ্ছে, কেউ আর কিছুই বলতে চাইছেন না, এড়িয়ে যাচ্ছেন।
দেখুন, দল বললে তো স্বীকার করতে সমস্যা কোথায়, যে হ্যাঁ দল বলেছে উন্নয়নের কাজে সামিল হতে, তাই এসছে, তো স্বীকার করতে সমস্যা না। আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে দল বলতে কি পিসি আর ভাইপো, আমার মনে হয় না পিসি আর ভাইপোর অনুমোদন আছে বলে। আর যদি সেটা থাকতো তাহলে কুণাল ঘোষের যে মন্তব্য আমি বলছিলাম, কুণাল ঘোষ বলছিলেন যে ওনারা সব চলে যাচ্ছেন, উন্নয়নের বৈঠক ইত্যাদি বলা হচ্ছে, যে সরকারটা গঠন হয়েছে সেই সরকারের মান্যতা নিয়েই তো প্রশ্ন রয়েছে দলের বা সুপ্রিমোর। আমি দেখছিলাম এই টাইপের একটা কথা বলছিলেন কুণাল ঘোষ। তো তার মানে কুণাল ঘোষের ওই মন্তব্য আর এদিকে যারা এমএলএ যারা ওখানে জয়েন করেছিলেন তাদের এড়িয়ে যাওয়া, তো এখান থেকে যেন কোথাও আমার কাছে পরিষ্কার হচ্ছে যে দলের অনুমোদন বা দলের অনুমতি নিয়ে যে তারা গেছেন এটা মনে হয় না, নিজেদের ইচ্ছেতেই গেছেন, এটা আমার কোথাও মনে হচ্ছে। আর বিশেষ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার সঙ্গে তো কদিন ধরে অনেক কিছুই চলছে, পার্লামেন্টে তার পদ কেড়ে নেওয়া, কল্যাণ ব্যানার্জিকে দলের তরফ থেকে পদে বসিয়ে দেওয়া, এইসব তো মাঝখানে হয়েছে। এবং কাকলি ঘোষের একটা রিয়াকশান আসছিল যে আমি 4 দশক ধরে দলটা করছি, এটা তার পুরস্কার পেলাম বলে একটা আক্ষেপ প্রকাশ করেছিলেন। তারপর দেখলাম কেন্দ্রের তরফ থেকে ওনার সিকিউরিটি অ্যারেঞ্জ করা হয়েছে আলাদা। তারপর দেখলাম কিছু মন্তব্যও মাঝখানে করেছেন, উনি যে পদে ছিলেন দলের সাংগঠনিক যে পদ সেখান থেকেও পদত্যাগ করেছেন। তো এইসব শুনছিলাম, দলের বিরুদ্ধে একটা অবস্থান দেখছিলাম। তো সেটা হয়তো কোথাও শুভেন্দু অধিকারী লক্ষ্য করেছেন, ক্যাচও করেছেন যে উনি এইরকম কথা বলছেন, ওনাকে আমন্ত্রণ করো, যদি মানে দলের হুইপ থাকলে তো আসতে পারেন না। শুভেন্দু অধিকারী টিএমসিকে খুব ভালো করে চেনেন, দলের হুইপ থাকলে অনেকে আসতে পারেন না। তো ওনার কথা হয়তো মনে হয়েছিল যে কাকলি ঘোষ দস্তিদার যেভাবে কথা বলছেন দলের হুইপ হয়তো ওনার উপরে চলছে না। তো দেখুন, ওনাকে ডেকে যদি উন্নয়নমূলক কাজে আমরা সামিল করাতে পারি, তো সরকারকে উনি বলেছিলেন, তো সেই মতো বলা হয়েছে এবং উনি এসেওছেন। তো শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রীর কথাতে ওনারা হচ্ছেন বিশেষ এমপি। তো এইরকম বিশেষ এমপি যদি থাকেন, দলের হুইপকে না মেনে উন্নয়নে সামিল হতে চান, তাদেরকে বলা হতে পারে। দেখুন দর্শক, এবার আমি বলছিলাম যে কোন দিক থেকে ব্যাখ্যা করব যে কী দাঁড়াচ্ছে। দেখুন, এক্ষুনি আপনারা বলবেন যে এদেরকে ডেকে কী লাভ হচ্ছে, কেন ডাকছেন, আর সত্যিই সেটা সেই প্রশ্ন আসারও কথা মনের মধ্যে। কারণ এই কাকলি ঘোষ দস্তিদার এখন হয়তো বিশেষ এমপি হিসেবে তকমা পাচ্ছেন, কিন্তু এই কাকলি ঘোষ দস্তিদারও কম বেগ দেননি পরিবর্তনকামী মানুষদেরকে। এবং এসআইআর যেটা হয়েছিল নিশ্চয় মনে আছে, আমার তো খুব ভালো করে মনে আছে, একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন যে ওনার পরিবারের লোকজনদেরকে মানে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওনার কি দিদি না বোন আর তারপরে মা বাদ দিয়ে দেওয়া হয়েছে, মনে পড়ছে দর্শক? সেই নিয়ে কত ন্যারেটিভ, কত পোস্ট, কত কি। আমরা সেই ভুলটা ধরিয়ে দিয়েছিলাম যে এই যে নামবাদ বা নোটিশ করা কি একটা হয়েছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, নামবাদ বা নোটিশ করানো ব্যাপারটা। তো আমরা সেই ফর্মটাকে বের করে পেয়েছিলাম যে এই যে নোটিশ করা বা অসঙ্গতি এই যে বলছেন বা যে বাদের কথা বলছেন, তো আপনারা দেখুন না, যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা ঠিক করে ফিল আপ করা কি হয়েছিল? এনিমারেশন যে ফর্ম, সেখানে আমরা কি দেখেছিলাম, ওনারা ঠিক করে ফিল আপই করেননি ফর্ম। যে লিঙ্ক দেওয়ার কথা সেই লিঙ্কও দেননি, কিছুই দেননি। তো একজন এমপি, তার পরিবার, তার দিদি বা বোন বা মা একটা এইরকম এসআইআরের ফর্ম ফিল আপ করছেন, এখানে একটা মিনিমাম যে সিস্টেম মেনে ফিল আপ করার কথা সেটা করবেন না। তো ফিল আপ করেননি, ডাক পড়েছে বা নোটিশ হয়েছে বা নাম বাদ, এই যে বিষয়টা, তো এটা তো নিজেদের দোষে হয়েছে। তো নিজেদের দোষটা স্বীকার করলেন না, উল্টে কমিশনকে দোষারোপ করছেন। এটা কি হচ্ছে? একজন এমপি হয়ে, অ্যাটলিস্ট এমপি শিক্ষিত বলে তো শুনেছি, ডাক্তার, তো তার পরিবার এই রকম অশিক্ষিতের মতো করে কাজ করবে আর সেটাকে আবার ইস্যু ক্রিয়েট করবেন, এটা কি করে হয়? একজন এমপি যদি এইরকম করেন তাহলে সাধারণ মানুষের মনে কি প্রশ্ন জাগবে? দর্শক, আমি বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, আপনাদের মনে আছে। ফলে এই কাকলি ঘোষ দস্তিদারকে আমরাও খুব একটা ভালো চোখে দেখি না, এখনও দেখি না। ফলে এদেরকে ডাক, বা আরও যারা এমএলএ আসছেন তাদেরকেও দেখেছেন হয়তো ভোটের আগে কি রব, কি তাদের টেম্পার, কি তাদের অত্যাচার, কিন্তু তারাও আজকে আসছেন সুরসুর করে প্রশাসনিক বৈঠকে তারা ঢুকছেন। কেন ঢুকছেন ভাবতে হবে, আর কেনই বা ডাকা হচ্ছে সেটাও ভাবতে হবে। দেখুন দর্শক, আমি জানি আপনাদের অনেকের মধ্যে আক্ষেপ থাকবে যে কেন ডাকা হচ্ছে, এই তো কাকলি ঘোষ এরকম করেছিলেন, তাকে কেন নেব, কেন এ করবো। দেখুন, এটা হচ্ছে আমরা ওই অ্যাঙ্গেলে ভাবছি যে যারা এরকম বিহেভ করেছেন তাকে কেন আমরা জায়গা দিচ্ছি,
ওই অ্যাঙ্গেলে ভাবলে সত্যি আমার যেমন মনে প্রশ্ন জাগছে আপনাদেরও সেম প্রশ্ন জাগবে। কিন্তু এটাও ভাবতে হবে যে তারপরেও কেন ডাকছে সরকার, কেন ডাকছেন শুভেন্দু অধিকারী। দুটো বিষয়ে দর্শক, একটা হচ্ছে বিরোধী পক্ষ যদি সামিল হয় সরকারি কাজকর্মে, সরকার খুব স্মুথলি কাজটা করতে পারে। ফলে প্রত্যেকটা সরকার নিশ্চয়ই চাইবে স্মুথলি কাজ করব, ফলে তার কাঁটা হয়ে যারা দাঁড়াতে পারেন বিরোধী পক্ষ, তাদেরকে যদি সামিল করে নেওয়া যায় তো মন্দ কিসের। হতে পারে অন্য টাসেল, হতে পারে অন্য মত বিরোধ ইত্যাদি, কিন্তু তাদেরকে যতটা সামিল করে নেওয়া যায় একটা সরকার চালানোর ক্ষেত্রে অনেক অনেক বেশি লাভবান। ফলে এটা একটা সরকারি কৌশল, এটা হচ্ছে একটা সরকারি কৌশল এক। আর দ্বিতীয়ত যেটা দর্শক আমি আগেও বলেছি যে অনেক ক্ষেত্রে দেখবেন যে অন্য দল থেকে নেওয়াটা একটা আপত্তির জায়গা হয় যে কেন ওই দল থেকে নেব, কিন্তু কখনো কখনো আবার নিতে হয় ওই দলটাকে দুর্বল করার জন্য। এটা একটা কৌশল, পলিটিক্যাল কৌশল, যে নিলে ক্ষতি, মানে নিলে ক্ষতি যেমন তেমন, মানে নিলে মানুষ প্রশ্ন তুলবেন দলের আগে থেকে যারা আছেন, কিন্তু কখনো কখনো নিতে হয় অপর পক্ষকে দুর্বল করার জন্যে। এটা একটা পলিসি। আর নেওয়া মানে যে তাকে আবার ফুল ফ্লেজে ফুল অ্যাক্টিভ রাখা হবে তার বা কী মানে আছে? নিয়েছেন গ্যারেজ করে দেওয়া, ওদিকটা ফাঁকা করে দেওয়া, এটাও তো কৌশল হতে পারে। তো এই যে শুভেন্দু অধিকারীরা যেভাবে, এটা কোনো পলিটিক্যাল জয়েনিং না যে বিজেপির প্রোগ্রামে ডাকা হয়েছে, এটা না, প্রশাসনিক বৈঠক। সেখানে যদি আসেন নর্মাল আমন্ত্রণ করেই, বেশি খাতিরও করতে হয়নি, নর্মাল আমন্ত্রণ করেই যদি আসেন, আর সেটাকে নিয়ে যদি দলের অন্দরে কোন্দল তৈরি হয়, দলের অন্দরে দ্বন্দ্ব তৈরি হয়, দলের অন্যদের মধ্যে আস্থা নষ্ট হয়, তাতে তো দলটা দুর্বল হবে। তো সমস্যা কোথায়? সেটাও তো ভালো। ডাকলাম প্রশাসনিক বৈঠক, ওনারা এলেন, ওনাদের মত দিলেন, আমাদের সরকারি কাজকর্মের ক্ষেত্রে সুবিধা হলো, আর ওনাদের আশাতে দলের অন্দরে প্রশ্ন তৈরি হলো কেন গেলেন। মুখ্যমন্ত্রীকে তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীই মানেন না, আর তার সভাতে কেন গেলেন আমার দলের লোকেরা? ওরা তাহলে কি চাইছে জিজ্ঞাসা করো। এনারাও হয়তো বলবেন গিয়েছি বেশ করেছি, এলাকায় উন্নয়ন না হলে আমাদেরকে প্রশ্নের জবাব দিতে হবে, আপনি ওখান থেকে কালীঘাট থেকে কী আর সাহায্য করতে পারেন, মানে এরকম একটা জায়গায় চলে যাবে। ফলে এই টাসেল থেকে ভাঙন হবে। পরে দেখা যাবে বিজেপিতে হয়তো জয়েনিং না, কিন্তু এমএলএদের একটা বড় অংশ আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছেন টিএমসি থেকে সরে এসে। মন্দ কি? আমাদের তো এখন একটাই টার্গেট, সামনে টার্গেট আরও পরপর আছে, কিন্তু সামনে এখন আমাদের কি টার্গেট? টিএমসির ঝাঁপটাকে বন্ধ করে দেওয়া। তারপরে কোথায় কি ঝাঁপ খুলবে সেটা অন্য বিষয়। সরকারের পরিবর্তন হয়েছে, সরকারের ঝাঁপ বন্ধ হয়েছে, মানে তৃণমূল কংগ্রেসের সরকারের পতন হয়েছে। এবার আমাদের নেক্সট টার্গেট সেটা হচ্ছে টিএমসির ঝাঁপটা বন্ধ করা। তো সেই ঝাঁপ বন্ধ করতে গেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাজকর্মের প্রয়োজন রয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো এটাও তো একটা অ্যাঙ্গেল যে ওখান থেকে সরিয়ে নিয়ে এসো, প্রশাসনিক বৈঠকে ডাকো, এতেই ওদের আগুন লেগে যাবে সংসারে। সত্যিই লেগেছে আগুন, তো মন্দ কি? ফলে দর্শক এগুলো ভাবতে হচ্ছে। আমরা যেমন কাকলি ঘোষ তাদের বিহেভ নিয়ে বলছি, আবার এটাও ভাবতে হচ্ছে যে যেহেতু আমাদের লক্ষ্য এই ঝাঁপটা বন্ধ করা টিএমসির, কারণ এই টিএমসি ফিরলে খুব মুশকিল আছে, এটা তো দল না, দুষ্কৃতীদের একটা ব্যাপার। ফলে ঝাঁপটা বন্ধ করা খুব জরুরি। তো এটাও আমাদের একটা সুবিধে, লাভ। ফলে যা হচ্ছে ভালোই হচ্ছে। শুধু এদেরকে বিজেপিতে মানে মিলেমিশিয়ে আবার ওই একই ভূমিকায় না অবতরণ করলেই হলো, যে ওখানে ছড়ি ঘোরাচ্ছেন এখানে সে ছড়ি ঘোরাবেন, এটা আমরা মানতে পারবো না। কিন্তু নিয়ে এসে গ্যারেজ করা বা ওদিকটা দুর্বল করা, সমস্যা কোথায়? ভালোই। এবার হচ্ছে প্রশ্ন, ওনারা কেন আসছেন? ডাকলেই কেন চলে আসছেন? কোনো খাতির করতে হচ্ছে না, ভালো করে লেটার পাঠাতে হচ্ছে না, খাওয়া দাওয়ার তো খুব একটা ভালো ব্যবস্থাও নেই, তারপরেও কেন চলে আসছে এটাও ভাবতে হবে। তারপরেও চলে আসছেন এর জন্যে, যেটা শুভেন্দু অধিকারী বলছেন, ওদিকে ভবিষ্যৎ অন্ধকার। ফলে লাইনটা ঠিক রাখতে হবে। লাইনটা বজায় থাকবে কি না থাকবে অন্য বিষয়, কিন্তু লাইনটা মেনটেন করার চেষ্টা। ওদিকে ভবিষ্যৎ অন্ধকার, ফলে আমাদের কি দাঁড়াবে ভবিষ্যৎ সেটা ভাবনা। আর একটা হচ্ছে যে পিঠ বাঁচানোর একটা ব্যাপার আছে। এই দলটা এতটাই দুর্নীতিগ্রস্ত, কোন নেতা ভালো, কোন এমএলএ ভালো, সেটা খুঁজে বের করতে হিমশিম খেতে হবে। প্রায় প্রত্যেকের মধ্যেই গণ্ডগোল আছে। তো তারা কি কেউ চাইবেন নতুন সরকার যেভাবে এগোচ্ছে, যেভাবে ধরপাকড় করছে, সেই ধরপাকড়ের মধ্যে নিজেদেরকে ফেলে দেওয়া, তারা কি চাইবেন? নাকি সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবেন? এটাও তো ভাবতে হবে। বুঝছেন না সব কেন এক ডাকেই সব চলে আসছেন? এক ডাকেই চলে আসছেন। এখানে 6, ওখানে 15, এক ডাকেই চলে আসছেন।
সবাইকে নিয়ে এই টিএমসি এমনভাবে দলটা করেছে না, অনেকে তো বুঝছেন, যারা এমএলএ এমপি না আরও যারা আছেন তারাও তো টের পাচ্ছেন সরকারের সঙ্গে বেশি মাখামাখি করতে গিয়ে আজকে কি অবস্থা। সব কোনো না কোনোভাবে সব জড়িয়ে গেছেন। যারা হয়তো একটু ভালোভাবে থাকতে পারতেন, বাঁচতে পারতেন, এই যে টলিউডের একটু অভিনয় করে আর করে পেটের ভাতটা জোগাড় করতে পারতেন, কিন্তু অতিরিক্ত লোভে বা অন্য ধান্দাতে টিএমসি থেকে মিশতে গিয়ে আজকে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছেন। এখন লোককে দেখলে, টলিউডের অভিনেতা অভিনেত্রী খুবই পরিচিত, দেখলে চোর 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 বলছে। কি হলো সম্মান অর্জনের? যখন পলিটিক্সে ছিলেন না তার আগে পর্যন্ত কি সম্মান ছিল আপনাদেরকে? দল মত নির্বিশেষে সম্মান করতেন। তো টিএমসিতে মিশে কি হলো? লাভটা হলো তো টিএমসিও গেছে, আপনাদেরও ভবিষ্যৎ জীবন সব কিছু সম্মান সব নষ্ট করে দিয়ে চলে গেছে। তো এই তো হচ্ছে দর্শক। ফলে এদিকে যারা এমএলএ আছেন তারাও চেষ্টা করছেন যে কোনোভাবে ওনারা বুঝে গেছেন টিএমসির ভবিষ্যৎ অন্ধকার। ফলে যদি এখানে একটু সঙ্গে থেকে, হয়তো দলে আমরা জায়গা পাবো না নতুন দলে, কিন্তু আমরা যদি স্মুথলি ইনিংসটাকে শেষ করতে পারি, নিজেদের এই চলমান যে ইনিংস এটাকে শেষ করতে পারি সম্মানের সাথে, ধরপাকড় যাতে না করে, এটার একটা চেষ্টা। না হলে এইসব এমএলএরাও আসতেন না, ভিড়তেন না, আমার ধারণা ভিড়তেন না এইসব বৈঠকে, উপরের নির্দেশ ছাড়াই ভিড়তেন না। ফলে ঠিক আছে, বৈঠকে নেওয়া হচ্ছে সরকারি কাজকর্ম স্মুথ রাখার জন্য এবং টিএমসিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমরা নিশ্চয়ই চাইবো না এখানে এসে কেউ ছড়ি ঘোরাবেন বা এখানে এসেও তারা নেতা বনে যাবেন। তবে আমি যেটা শুনেছি এরকম কোনো চান্স নেই বিজেপির তরফ থেকে। ফলে এটাকে নিয়ে আপনারা যারা কেউ কেউ ভাবতে পারেন যে কেন ডাকা হচ্ছে, অত ওই রকম অ্যাঙ্গেলে ভাববেন না, অন্য অ্যাঙ্গেলে ভাবুন। যেটা আমাদের এখন নেক্সট টার্গেট তৃণমূল কংগ্রেসের ঝাঁপ বন্ধ করা, বাকিটা পরে ভাবলেও হবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।